হাউ টু অ্যাপ্রোচ দিস পেশেন্ট, তুমি কিভাবে তাকে অ্যাপ্রোচ করবে। ডেফিনেটলি এই কথার অর্থ হইল যে রোগীটাকে কিভাবে এক্সামিন করতে, এক্সামিন করার আগে তুমি কি করবা, কি ওয়েতে এক্সামিন করবা। এটা আসলেই তো একটা রোগীকে আমরা তার গায়ে হাত দিব না, তাহলে প্রসিডিউরটা কি। ফার্স্ট তার তাকে সিম্পল একটু কাউন্সিলিং, যে আপনি এই সমস্যা নিয়ে আসছেন, আপনাকে আমি একটু এক্সামিন করব। এক্সামিন করার জন্য কিছু একটা ব্যবস্থা তাকে করতে হবে। তাকে প্রথম কাউন্সিলিং বললাম যে আপনি এক্সামিন করব, কোনো ব্যথা পাবেন না। এটা করার জন্য তাকে কি করতে হবে, আমাদের প্রাইভেসি মেনটেন করতে হয়। একটা মহিলা আসছে, তাকে যেখানে সেখানে এক্সামিন করতে ঠিক না, প্রাইভেসি মেনটেন করতে হবে। আর একটা হলো কি, একটা প্রপার অ্যাটেন্ডেন্স লাগবে। প্রপার অ্যাটেন্ডেন্স ভেরি এসেনশিয়াল। সেটা কি, একজন ফিমেল, তার জন্য ফিমেল অ্যাটেন্ডেন্স দরকার। যে এক্সামিন করবে ডক্টর, তার যদি একটা ফিমেল নার্স থাকে বা তার অ্যাসিস্ট্যান্ট থাকে তাহলে ভালো। না হলে আমরা রুগীর মা অথবা বড় বোন থাকলে তাকে আমরা অ্যালাউ করতে পারি, আননোন কাউকে না। এখন আমরা সবকিছু রেডি, রুগী কনসেন্ট দিয়েছে, অ্যাটেন্ডেন্স আছে, প্রাইভেসি মেনটেন করছি, রুগীটাকে আমরা এক্সামিন করতে। মাইন্ড ইট, তার রাইট ব্রেস্ট একটা লাম্প আছে। কি করে এক্সামিন করব, কি পজিশনে, এটা কিন্তু বসায় করলে হবে না, অ্যাবসলিউটলি এটা ইনকারেক্ট। কারেক্ট পজিশন কি, তাকে আমি এক্সামিনেশন টেবিলে শোয়াবো। শোয়ানোর পরে তাকে শোয়াই দিয়েছি বেডে, সে লাইং পজিশনে আছে। এখন যদি তোমাকে প্রশ্ন করি, হোয়াট আর দ্য এরিয়া ইউ হ্যাভ টু এক্সামিন, অ্যানসারটা কি হবে। ডেফিনেটলি তোমরা যদি অ্যানসার দিতে পারো, বলো কি এরিয়া এক্সামিন করবে, বলো দেখি দুই একজন। এক্সিলারি এরিয়া। প্রথম এক্সিলে হাত দিতে হবে, ব্রেস্ট এন্ড তারপরে এক্সিলারি। ইয়েস ইয়েস, আগে ব্রেস্ট এক্সামিন করতে হবে, তারপরে আমরা এক্সিলে যাব। আমি তো তাকে একটা সিম্পল লাম্পের কথা বলেছি, আর তো কিছু বলিনি। কতদিন কত সময় কিছুই বলিনি, আমি ক্যারেক্টারও বলিনি। তাইলে তাকে আমরা বিছনায় শোয়াবো, অথবা তাকে আমি এক্সামিনেশন টেবিলে শোয়াই দিব। সাইডটা হবে কি, যেটা তোমরা ভুল করেছো, এক্সপোজ করতে হবে রোগীটাকে। কি এক্সপোজ করব, তার দুটো ব্রেস্ট আমি এক্সপোজ করব। একটা ব্রেস্ট করলে কিন্তু হবে না, তাহলে ভুল হবে তোমার প্রসিডিউরে। কয়টা ব্রেস্ট এক্সামিন করবা, কয়টা ব্রেস্ট, দুইটা। দুইটা। তাহলে দুইটা ব্রেস্ট এক্সামিন করার উদ্দেশ্য কি, আমি যেটা ডিজিজ আর যেটা হেলদি, দুইটার মধ্যে আমি কম্পেয়ার করতে পারবো। এটা না হলে তোমার এক্সামিনেশন ভুল হবে। তাইলে আমি ব্রেস্ট দুটো এক্সামিন করব, দুটো এক্সপোজ করব, আর আমি যেই এরিয়ায় যেই দিকে লাম্প আছে, রাইট সাইডে লাম্প, আমি রাইট সাইডের এক্সিলো এক্সামিন করব। তাহলে আমার মেইনলি কমন, আমি ডিটেলসে যাচ্ছি না, বেসিক্যালি আমরা দুইটা জিনিস এক্সামিন করতে হবে। নাম্বার 1, বোথ ব্রেস্ট এন্ড ইপসিলেটারাল এক্সিলা। তাইলে আমার সাইটও হয়ে গেল। এখন আমি সিম্পলি রোগীর এক্সামিন করছি, করার পরে দেখা গেল তার ব্রেস্টের লাম্পটা পেইনফুল, টেন্ডার এন্ড লোকাল টেম্পারেচার রিস্ক। কি হয়েছে, তার কি কন্ডিশনটাকে আমি লিখতে গেলে দেরি হবে। নাম্বার 1, একটা পেইনফুল লাম্প, টেন্ডার আর লোকাল টেম্পারেচার রিস্ক। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, আমি যদি বলি স্টেট ডায়াগনোসিস বলে দাও। ব্রেস্ট অ্যাবসেস। ইয়েস, এটার মধ্যে আর কিছু বলার দরকার নাই। ইট উড বি এ, ডেফিনেটলি ইট উড বি ব্রেস্ট অ্যাবসেস। হয়ে গেল একটা। তারপরে যদি আমি দেখি, বলি, প্রশ্নটা করি তোমাকে, এই লাম্পটা 40 ইয়ার্স এজ, ফ্রিলি মোবাইল, নন টেন্ডার,
ফ্রিলি মোবাইল এন্ড নন টেন্ডার লাম্প আছে। এখন তোমার ডায়াগনোসিস কি? স্যার ফাইব্রয়েডেনোমা। ইয়েস। আর অন্য কোনো কথাই না বলাই উচিত। এখানে একটাই বলতে হইব, দিস ইজ এ নাথিং বাট এ ফাইব্রয়েডেনোমা। যেহেতু ফ্রিলি মোবাইল নন টেন্ডার 40 ইয়ার্সও কিন্তু তো ফাইব্রয়েডেনোমা হতে পারে। এটা সমস্যার সমাধান হয়ে গেল। নেক্সট প্রশ্নটা আছে, তার লাম্পটা ফার্ম, লাম্পটা ফার্ম রেস্ট্রিক্টলি মোবাইল নন টেন্ডার। এখন আমি কি পেয়েছি? লাম্পটা একটা ওয়াল সার্কামস্ক্রাইব বা ইরেগুলার লাম্প যেটি হোক, ইট ইজ নন টেন্ডার এন্ড রেস্ট্রিক্টলি মোবাইল। আমি যখন লাম্পকে মুভ করি তখন পুরো ব্রেস্টই মুভ করে যায়। দিস ইজ রেস্ট্রিক্টলি মোবাইল। এখন তোমাকে বলতে হবে যে এইটা কি ডায়াগনোসিস হতে পারে, হোয়াট আর দা প্রবাবল ডায়াগনোসিস। প্রশ্ন শুরু করছে প্রশ্নকর্তা, হোয়াট আর দা প্রবাবল ডায়াগনোসিস। এখানে কি হবে ডায়াগনোসিস? নাম্বার 1 কার্সিনোমা ব্রেস্ট। নাম্বার 1 কার্সিনোমা ব্রেস্ট, ইট মে বি। তার দ্বিতীয় ডায়াগনোসিস কি হবে? সেকেন্ড ডায়াগনোসিস, টেল মি দ্য সেকেন্ড ডায়াগনোসিস। ফাইব্রয়েডেনোমা। অনেক সময় ফাইব্রয়েড ফ্রিলি মোবাইল হয় না, অনেক সময় এটা রেস্ট্রিক্টলি মোবাইল হতে পারে, অনেক সময় হতে পারে। তাহলে আমি সেকেন্ড একটা অপশন থাকলো ফাইব্রয়েডেনোমা। থার্ড কি? ইট কুড বি এ, বলো। এই রোগীটার আমি তো হিস্ট্রি নেই না, আগে একটা অ্যাবসেস ছিল, মেল ট্রিটেড হয়েছে, সেখানে অ্যান্টিবায়োটিক্স দিছে, তার ফলে কি হবে তার এখানে? অ্যান্টিবায়োমা। Yes, definitely it's antibioma. আর এটা ড্রেড করা হয় নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ হ্যাভ গট মাই পয়েন্ট। হ্যাঁ, এটা 3 নম্বর ডায়াগনোসিস হলো আমাদের কি? অ্যান্টিবায়োমা। তারপরও আমি চিন্তা করি আর একটা 5 কোশ্চেনের বলছে 5টা বলতো মিনিমাম। আরেকটা কি হতে পারে? ফ্যাট নেক্রোসিস। নাম শুনছো তোমরা বোধহয়। অনেক সময় বাইগন ট্রমা, যে কোনো ট্রমা, ফ্যাট নেক্রোসিসে সেটা অর্গানাইজড হয়ে একটা লাম্প হয়ে থাকে। এটা এরকম ফিক্স থাকে, খুব মুভ করে না, আমরা কনফিউজড হয়ে যাই যে এটাও একটা কি হতে পারে। এটা হতে পারে ফ্যাট নেক্রোসিস। ফ্যাটটা অর্গানাইজড হয়ে গেছে, ক্যালসিফাইড হয়ে রয়েছে এখানে, তাহলে লাম্প শক্ত লাম্পই হবে, মুভমেন্ট বেশি করবে না। একটা হলো। আরেকটা যদি বলতে বলে আমি বলবো, দুইটি ইজ রেয়ার সার্কোমা অফ দি ব্রেস্ট। সার্কোমা, আমরা অনেক সময় সার্কোমা ব্রেস্ট পেয়েছি। তাহলে 5টা আমার হয়ে গেল। তোমরা বুঝতে পারছো তো আমাকে? তাহলে নাম্বার 1 কার্সিনোমা। কেন কার্সিনোমা বললে? তার সবকিছু ঠিক আছে, বয়সটা হলো 40 ইয়ার্স, মাইন্ড ইট। তারপর হলো কি? ফাইব্রয়েডেনোমা। ফাইব্রয়েডেনোমা মেবি। তারপর আমরা কি বলছি? অ্যান্টিবায়োমা। 4 নম্বরে বলেছি আমি ফ্যাট নেক্রোসিস, 5 নম্বরে বলেছি আমি সার্কোমা। তাহলে 5টা ডায়াগনোস হওয়ার পরে উই আর ইন কনফিউশন, তাই না? এই 5টার যে কোনো একটা হতে পারে। আমি তো 5টা মনে করে রোগী চিকিৎসা করব না। I shall have to identify, I shall have to go to the definite diagnosis before surgery or before starting treatment. এখন যদি বলে how to confirm it, কি করবা তোমরা যখন কনফার্ম করার জন্য বলা? উত্তর দাও। এফএনএসি করব। তুমি বলছি স্টেট এফএনএসি। ইয়েস, আমি সেটাই চাচ্ছি। এটাকে অন্য কোনো অপশন নাই। কেউ যদি বলো ম্যামোগ্রাফি, কেউ যদি বলো আলট্রাসোনোগ্রাফি, আই উইল নট এগ্রি উইথ ইট। এবং আমি ওই প্রশ্নটা আমি এটা কিন্তু চাইনি, আমি বলে ফেলেছি যে হাউ টু কনফার্ম ইট। কনফার্মেটিভ ডায়াগনোসিস হলে তোমাকে ইউ হ্যাভ টু গো ফর এফএনএসি। মনে করো এখানে এফএনএসি করার অ্যাভেলেবিলিটি নাই, এটা সুবিধা নয় এখানে এফএনএসি। তুমি কি পারো? নেক্সট কি করা যায়? এক্সেশন এন্ড বায়োপসি। আগে এক্সিশন করে দিবা? স্যার অ্যাসপিরেশন করতে পারি তো কনফার্ম? না, অ্যাসপিরেশনে কনফার্ম হবে না। এটা হার্ড লাম, ফার্ম লাম, এটা তার সিস্টিক না, কিছুই করবে না। তুমি একটাই বলেছো এফএনএসি, তারপরে দ্বিতীয়টা যেটা বলা হয় আমরা ইনস্টিটিউশনালি ট্রু কাট বায়োপসি বলি আমরা।
নেক্সট হবে ট্রু কাট বায়োপসি, ইট ইজ মোর অ্যাকুরেট দ্যান ইউর এফএনএসি। এফএনএসি সেল আছে, এখানে টিস্যু আসবে। তাহলে সেকেন্ড আমরা অপশন থাকলো কি ট্রু কাট বায়োপসি, এটাও তুমি করতে পারো। আরেকটা হলো কি যেটা বলছিলা থার্ড ওয়ান ইনসিশনাল বায়োপসি। আমি একটু ইনসিশন দিব, সেখান থেকে টিস্যু আমি হারভেস্ট করব, আই উইল সেন্ড ইট ফর হিস্টোপ্যাথোলজি। দিস ইজ কল্ড ইনসিশনাল বায়োপসি। ক্লিয়ার? এরপরে মনে করো তুমি যে আমার আরো বেশি ভালো ডায়াগনোসিস আর কনফার্ম হওয়া উচিত, বা এটা আমি ফেলে দিব, যেহেতু স্ট্রিক্টলি মোবাইল খুব ইনভলভমেন্ট নাই, আমি তখন এটাকে এক্সিশনাল বায়োপসি করব। এক্সারসাইজ করে দিলাম, ওয়াইড এক্সিশন ফেলে দিলাম। এক্সিশন মানে ওয়াইড এক্সিশন, তার কিছু হেলদি টিস্যু সহ এটাকে আমি এক্সারসাইজ করব। তাহলে একটা হলো এফএনএসি, ট্রু কাট বায়োপসি, ইনসিশনাল বায়োপসি, এখন আমি এক্সিশনাল বায়োপসি বলেছি। আমরা এক্সিশনাল বায়োপসি যেখানে করি সেটা যদি ভালো ইনস্টিটিউশন হয়, এখানে আরেকটা বায়োপসি করার ফ্যাসিলিটিস থাকে, দ্যাট ইজ কল্ড ফ্রোজেন সেকশন বায়োপসি। তোমরা কি আমার কথা বুঝো? জি স্যার। জি স্যার। ফ্রোজেন সেকশন বায়োপসি, এখন কিন্তু এনাম মেডিকেল কলেজে ফ্রোজেন সেকশন বায়োপসি হয়, যেখানে যেটা নাই সেটা তুই না করলেও তোমাকে কোনো অ্যাকিউজ করবে না, যেখানে আছে সেখানে ইউ হ্যাভ টু টুক দি হেল্প অফ দ্যাট ইনভেস্টিগেশন। তাহলে আমি কি করতে পারি, লামটাকে আমি বের করলাম বা কিছুটা কেটে আমি পাঠিয়ে দিলাম কি জন্য, ফ্রোজেন সেকশন করার জন্য। ফ্রোজেন সেকশনের রিপোর্ট আসলো, দিস ইজ এ ফাইব্রোঅ্যাডেনোমা ব্রেস্ট। তাহলে আমার চিকিৎসা তো হয়ে গেছে, ফেলে দিছি। আজকের অ্যান্টিবায়োটিক তাও ফেলে দিছি, ফ্যাট নেক্রোসিস তাও ফেলে দিছি, চিকিৎসা শেষ। কিন্তু রিপোর্ট আসলো কার্সিনোমা ব্রেস্ট, ইনভেসিভ কার্সিনোমা ব্রেস্ট। ক্লিয়ার? আমরা আগে এক্সামিনেশন যে এক্সিলে কিছু নাই, এক্সিলে থাকলে তো আগেই বুঝতাম যে অন্য কিছু। এক্সামিন করেছি শুধু লোকালি আছে। এখন আমরা কি করব? এখন অপশন আছে কি দুইটা, একটা হলো আমি যেটা ওয়াইড এক্সিশন করেছি সেটা একটা অপশন, আরেকটা হতে পারে আমি রোগীর কনসেন্ট আগে নিয়ে রাখতে, ওই যে কনসেন্টের কথা বলেছি, আমরা কি করতে পারি সিম্পল মাস্টেক্টমি করে এক্সিলা থেকে লিম্ফ নোড একটা নিয়ে আমি স্যাম্পলিং করতে পারি, মাছটা ফেলে দিব, এটা এক চিকিৎসা। আরেকটা হলো আমি এখন যেহেতু মেলিগনেন্সি চলে আসি ইনভেসিভ, আমি সেখানে মাস্টেক্টমি করব, আর এক্সিলা থেকে লিম্ফ নোড আমি তাকে একটা স্যাম্পলিং করব, নিয়ে সেটা হিস্টোলজি আসবে। দেখা গেল আমার ব্রেস্টে যে নামটা ছিল সেটা ইনভেসিভ কার্সিনোমা, আর লিম্ফ নোডটা ইট হ্যাজ নট ইনভলভ এট অল, লিম্ফ নোড হেলদি নরমাল একটা লিম্ফ নোড দিয়েছি। তাহলে আমার লামটা কোথায় আছে, রেস্ট্রিক্টেড টু দি ব্রেস্ট, লামটা স্প্রেড করে নাই। তার জন্য আমার এই চিকিৎসাটা আমরা দুইটা উপায়ে করতে পারি, সিম্পল মাস্টেক্টমি, অ্যাক্সিলারি স্যাম্পলিং, আরেকটা হলো আমি করেছি কি ওয়াইড এক্সিশন। এখন ওয়াইড এক্সিশনে দেখা গেল যে তার লিম্ফ নোডে নাই, আমি এটা বলতে পারি যে চিকিৎসা শেষ, আমি মাস্টেক্টমি করব না। এটা করে আমরা কি রোগীটাকে এমনি ধরে রাখবো যে আপনি ঠিক আছে ভালো হয়ে যাবে? নো। তারপর অপশন থাকে, যেহেতু মেলিগনেন্সি, কি কি আর চিকিৎসা অপশন আছে, কেমোথেরাপি। কেমোথেরাপি, এটা কেমোথেরাপি দিতে পারো, অনেকে আবার লোকাল রেডিওথেরাপিও দেয়, কিন্তু কেমোথেরাপি ভালো। কেমোথেরাপি দেওয়ার আগে এখন কিন্তু আমরা হরমোন রিসেপ্টর করে ফেলি, টিস্যু পাঠায় বলতে হরমোন রিসেপ্টর করে দেন, এটা এখন চাই হরমোন রিসেপ্টর, মনে রেখো শুধু এই কথাটি, এটা গেল। তাইলে আমার এই রোগীটার সমস্যা মোটামুটি আমরা এইভাবে যদি প্রশ্ন করে তোমাদের হসপিটালে তোমরা অ্যানসার করতে পারো আশা করি। এটা আমি এইখানে রাখবো, আর বেশি বাড়াবো না। তারপর নেক্সট আরেকটা প্রবলেম আসলো, এটা 12 ইয়ার্স এজেড, 12 ইয়ার্স এজেড একটা বয়, সে আসছে কি নিয়ে, রাইট ইলিয়াক ফিসারের লাম্প নিয়ে আসছে, প্রেজেন্ট টু আস কি নিয়ে, লাম্প নিয়ে আসছে। কত দিনের লাম্প? ডিউরেশন 3 days। ক্যারেক্টারটা কিরকম, এটা টেন্ডার, সলিড টেন্ডার, লোকাল টেম্পারেচার রেজ, লাম্পটা টেন্ডার, লোকাল টেম্পারেচার রেজ আছে, বেস্ট টেন্ডার। কয় দিনের লাম্প? 3 days লাম্প। এখন যদি বলি হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস,
কি ডায়াগনোসিস, প্রভিশনাল ডায়াগনোসিস একটা হবে না আমার? বলো কি ডায়াগনোসিস হবে? শুনতে পাচ্ছ না তোমরা? অ্যাপেন্ডিসাইটিস। না, appendicitis, you cannot tell appendicitis. When I mention lump and 3 days time par হয়ে গেছে, lump আছে, tender lump. You must say, your diagnosis will be appendicular lump. Nothing else. Appendicular lump, not acute appendicitis only. এটা আমরা বলবো appendicular lump. এখন তুমি এইরকম একটা রোগীকে ওয়ার্ডে ভর্তি হয়েছে, এটা ট্রিটমেন্ট কি করবা? বেড সাইড ট্রিটমেন্ট কি হবে? 3 দিনের লাম্প নিয়ে আসছে, বেড সাইড ট্রিটমেন্ট কি? ইমিডিয়েট ট্রিটমেন্ট কি? ডেফিনেটলি নাথিং বাই মাউথ, আইভি ফ্লুইড, অ্যান্টিবায়োটিক্স, এগুলা দিবা। আর লাম্পটাকে অবজার্ভ করতে হবে। অবজার্ভ কিভাবে করবা? যে আমরা একটা লাম্পের চারিদিকে একটা সার্কুলার এরিয়া দিয়ে দিব। কেমন? সাপোজ আমার এখানে লাম্প আছে, চারিদিকে একটা সার্কুলার একটা চিহ্ন দিয়ে রাখলাম, মার্কিং দিয়ে রাখলাম। আমি এখন চিকিৎসা দিতেছি। এখন আমরা জানি, আমি যদি প্রশ্ন করি হোয়াট আর দ্য ফেট অফ দিস লাম্প, কি বলবে? ফেটটা কি? কি কি হতে পারে তার? কন্টিনিউয়াস রেজোলিউশন হয়ে যেতে পারে। নাম্বার 1 রেজুলেশন হতে পারে। তাহলে আমি মার্কিং যে করে রাখছি, তাহলে আমার কি হবে? সাইজটা যা ছিল আস্তে আস্তে সাইজটা ছোট হবে না? ডেফিনেটলি ছোট যে থাকবে। রোগী টেন্ডারনেস কমে যাবে, ফিভার কমে যাবে, রোগী ওয়েল বিহেভ ভালো, তার মনে হবে আমি ভালো আছি, ঠিক না? তাহলে একটা হতে পারে ফিট, রেজুলেশন করে গেল, ছোট হয়ে গেল। আমি কিন্তু কনজারভেটিভ দিয়ে যাচ্ছি। যখনই লাম্প হবে, দি ট্রিটমেন্ট ইজ কনজারভেটিভ ম্যানেজমেন্ট, নো সার্জারি। এখানে সার্জারি কন্ট্রাইন্ডিকেটেড। নেক্সট কি হতে পারে তার ফেট? বাড়তে পারে। কনজারভেটিভ দিচ্ছ কিন্তু রিসপন্ড করতেছে না। তাহলে কি করে বুঝবে যে রিসপন্ড করলো না? লাম্পের সাইজ আস্তে আস্তে ইনক্রিজ করতে পারে, রোগীর জ্বর, টেম্পারেচার বাড়তে পারে, লোকাল টেন্ডারেস বাড়তে পারে, রোগীর পালস ইনক্রিজ করতে পারে। কেমন? এবং রোগী এর মধ্যে বললো যে স্যার আমার তো পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, স্পুরিয়াস ডায়রিয়া শুরু হয়ে গেছে। তখন এটা কি হয়েছে মনে হইব? হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস নাও? অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস। হ্যাঁ, এটি দিছে অ্যাবসেস। যখনই তার বাড়তেছে, জ্বর আসতেছে, টেন্ডারনেস বাড়ছে, পালস টেকিকার্ডি হয়ে গেছে এবং স্পুরিয়াস ডায়রিয়া শুরু হয়ে গেছে। এই ইন্টারঅ্যাবডোমিনাল অ্যাবসেস যেটা কলোনিক বা গাটের কাছে থাকে, সেখানে ডায়রিয়া হয়। তাহলে আমার ডায়াগনোসিস হলো অ্যাবসেস। একটা ফিট গেল। আর কি হতে পারে? ফেটের মধ্যে আর কি? প্রোগ্রেশন হতে পারে, লাম্পটা বড় হতে পারে আস্তে আস্তে। বড় তো হয়েছে, বড় হইতে অ্যাবসেস হয়ে গেছে। আর তো বাস্ট হয়ে যেতে পারছে। না, হতে পারে। না, এটা কিন্তু বলা যাবে না। হয় ইট ইজ এ লাম্প, এটা বাস্ট হবে না। মাইন্ড ইট, এই কথা বলা যাবে না, লেখা যাবে না। বাস্ট তখনই হয় যখন অ্যাপেন্ডিক্স ফ্রি থাকে, সে একা থাকে। তাহলে এখন যদি আমি তোমাদের বলি এই রোগীটার, তুমি কোশ্চেন যেটা বলছো বাস্ট অ্যাপেন্ডিক্স, এটা কখন সাধারণত বাস্ট হয়? লাম্প হওয়ার আগে বাস্ট হইতে, ওয়ান্স ইট ইজ লাম্প বাস্ট হবে না। এখন নেক্সট কোশ্চেন, যে হাউ অ্যাপেন্ডিকুলার লাম্প ইজ ফর্মড, হোয়াট আর দ্য অর্গান হেল্পস টু ফর্ম দি লাম্প? কি কি অর্গান হেল্প করে লাম্প হওয়ার জন্য? মেসেন্টারি, বলো, একটা একটা করে বলো, আমি শুনি। টার্মিনাল অ্যাপেন্ডিক্স সাথে সারাউন্ডিং ইনফ্লেমড অ্যাপেন্ডিক্স বলতে হবে। দুই দিন পরে একটা আমার অ্যাপেন্ডিক্স ইনফ্লেম না হলে লাম্প হবে না। ইনফ্লেমড অ্যাপেন্ডিক্স, তারপরে সিকাম, সিকাম আছে, এই দুইটা তো থাকবেই। তারা ইনফ্লেমড হয়ে গেছে। এরপরে ইয়েস, গ্রেটার উইল কাম টু দি ফিল্ড। গ্রেটার মোমেন্টাম আসবে তাকে সেলভেজ করার জন্য। কাকে? অ্যাপেন্ডিক্সটা যেন বাস্ট না হয়। মা যেমন বাচ্চাকে কুলে জড়ায় ধরে, এই গ্রেটার মোমেন্টামের কাজটা তাই। ও আইসা কি করবে? অ্যাপেন্ডিক্সের চারিদিক থেকে সে জড়ায় ধরবে যে না বাস্ট হইও না। দুইটা ভাগ থেকে পেটে নিয়ে তাই প্রোটেক্টিভ মেকানিজম আসলো। আইসা কি করলো? ইনফ্লামেশন অ্যাগ্রাভেট করছে, সে তার সাথে অ্যাডহারেন্ট হয়ে গেল, লেগে গেল, সে আর যেতে পারলো না। সিকাম ইনফ্লেমড হয়েছে, অ্যাপেন্ডিক্সটা আছেই, গ্রেটার মোমেন্টাম আছে, সেও যেতে পারলো না। এরপরে কারা আসবে?
কিছু মোবাইল আর আছে না, মোবাইল অর্গান যেটা আছে, আমার লুপস অফ ইন্টেস্টাইন কাছে কি আছে, কয়েলস অফ টার্মিনাল আইলিয়াম আসতে পারে। আইলিয়াম। আর টার্মিনাল দরকার না, আইলিয়াম আসতে পারে। আর কি আসতে পারে? পেলভিক কলন বল। অনেক সময় পেলভিক কলনও যাদের বড় থাকে, এটাও কিন্তু অনেক সময় সেখানে অ্যাটাচড হয়ে যায়। না, তাহলে আমরা দেখলাম কি হইলো, অ্যাপেন্ডিক্স ইনফ্লেমড, অ্যাপেন্ডিক্স সিকাম, কইতে লইছি তারপরে আসলো কি গ্যাড্রোমেন্টাম, তারপরে আসলো লুপস অফ স্মল ইন্টেস্টাইন, তারপরে কি বলেছি আমরা, পেলভিক কলনও আসে। ক্লিয়ার? এখন আমি যদি একটা প্রশ্ন করি, ইন কেস অফ ফিমেল হঠাৎ আদার অর্গান কাম টু দি ফিল্ড, আসতে পারে এটা তো পড়া করি কি আসতে পারে মেয়েদের বেলায়? না না Fallopian. হোয়াট? মেয়ের বেলায় কি আসবে? লাম্প ওভারি ফর্ম টিউমার করে। আসতে পারে। মেয়েদের মোবাইল অর্গান ওখানে কি আছে? এলবিসে ওভারি 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 চলে আসতে পারে স্যার। ওভারির আগে যেটা আছে ফ্যালোপিয়ান টিউব। ওভারি অত মুভ করে না, ফ্যালোপিয়ান টিউবে ফিমব্রিয়া থাকে, ওদের কাজ হলো মুভমেন্ট করা। ওরা আস্তে আস্তে তো এখানে লাগতে পারে। তুমি যেটা বলছো পরে ওভারি আসতে পারে, তাহলে একটা কমপ্লেক্স লাম্প হয়ে যাবে। এই জন্যই আমরা লাম্প হলে সার্জারি করি না, কন্টিনিউটেড করলে না, না সেই আমি যাচ্ছি না। তাইলে দেখো একটা লাম্প কি দিয়া ফরমেশন আমি জেনে নিলাম, অ্যাবসেস হয়ে গেলে জেনে নিলাম। এছাড়াও আরো কিছু ফেক থাকে। সেটা কি? সেটা হলো তোমার এই যে লাম্পটা তুমি চিকিৎসা করে দিছো, ভালো চিকিৎসা দিয়েছো, ছোট হয়ে গেছে। রুগীকে আমরা বললাম যে আপনি 4 সপ্তাহ পরে 6 সপ্তাহ পরে আসেন, তাকে অ্যাসেস করে দেখলাম যে লাম্পটা এখনো আছে। আগে যা আছে তা ছোট হয়েছে কিন্তু হার্ড হয়ে আছে। এখন কি হয়েছে মনে হয়? লাম্পের ভিতরে পাস ছিল, সেগুলো অর্গানাইজড হয়ে গেছে, ক্যালসিফাইড হয়ে যেতেছে। তাহলে এটা লাম্পটা শক্ত হয়ে রয়েছে। ঠিক আছে, এরপরে তুমি আরো 6 সপ্তাহ পরে আসতে বললা, আসার পরে দেখলাম যে লাম্প এখন আর নাই, হাতে লাম্প লাগে না। তার মানে কি? এখন এটা কমপ্লিট রেজুলেশন হয়ে গেছে। আমি এই সময়টা কেন বললাম 12 উইকস বা 3 মান্থ? ইউজুয়ালি লাম্প যদি ফরমেশন হয়ে যায়, usually takes 3 months time to become complete resolution. না পড়লে ক্লাস এখন কেন আমরা এই ওয়েট করছি? আমাদের আরেকটা চিন্তা ভাবনা আছে, যেহেতু স্যার একবার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, লাম্প হয়েছিল, এটা আমাদেরকে পরবর্তীতে তাকে অ্যাপেন্ডিক্সেক্টমি করতে হবে, ইন্টারভেল অ্যাপেন্ডিক্সেক্টমি করতে। তাইলে রুগীটা আসলে আমি করব না, 6 সপ্তাহ পরে আসে লাম্প রয়ে গেল, আবার তাকে আমি বললাম ইউ গো টু হোম, আরো 6 সপ্তাহ থাকার পরে দেখলাম লাম্প নাই। এখন আসলেই কি আমি অ্যাপেন্ডিক্সেক্টমি করব কি করব না? আবার একটা প্রশ্ন এখানে। 3 মাস পরে আসে লাম্প নাই, এখন কি তুমি অ্যাপেন্ডিক্সেক্টমি করে দিবে? জি স্যার। না, করা ঠিক হবে না। ওই যে তোমরা যেটা বলছিলা যে রেজুলেশন হয়, ওখানে পাস ফরমেশন হইছে, ওইখানে হয় কি অ্যাপেন্ডিক্স অনেক সময় এরকম রেজুলেশন হয়, ডিজলভ হয়ে যায়, তারা নেক্রোসিস হয়, এবং তারপরে এটা ডিসইন্টিগ্রেটেড হয়ে তার অ্যাপেন্ডিক্সের কোনো অস্তিত্ব থাকে না। বুঝতে পারছো? তাহলে আসলেই কিন্তু আমি অ্যাপেন্ডিক্স করবো না, আমি খুলে দেখি যে অ্যাপেন্ডিক্স নাই, তাহলে আমি একটা ফুলিশ নেসের অবস্থায় পড়ে যাব। তাহলে আমি আগে ইনভেস্টিগেশন করব। এখন আমার ইনভেস্টিগেশন দরকার অ্যাপেন্ডিক্স করার আগে, whether there is appendix or not। যদি দেখা যায় বলে অ্যাপেন্ডিক্স আছে, তাহলে আমি গো ফর অ্যাপেন্ডিক্স। যদি বলে না অ্যাপেন্ডিক্স নাই, তাহলে কিন্তু আমি অ্যাপেন্ডিক্স যাব না। এইখানে আমার আল্ট্রাসাউন্ড হেল্প ছাড়া এখানে সিটি স্ক্যানের হেল্প নিতে হবে, কারণ আমার কমপ্লিকেটেড রোগী ছিল, আমাকে জানতে হবে অ্যাপেন্ডিক্স আছে কিনা। দেন ইউ গো ফর সিটি স্ক্যান। যদি বলে ইয়েস দেয়ার ইজ অ্যাপেন্ডিক্স, এটা ছোট থাক বড় থাক যে অবস্থায় থাক, ইউ হ্যাভ টু গো ফর অ্যাপেন্ডিক্স। ক্লিয়ার? তাহলে অ্যাপেন্ডিক্স আসলেই কিন্তু আমরা, লাম্প আসলে আমরা চিকিৎসা অপারেশন করব না, লাম্প আসলে আমরা চিকিৎসা দিব, এই ফেট হতে পারে। ঠিক আছে, কমন ফেট এগুলো মনে রাখতে হবে। কি কি দিয়া লাম্প, হোয়াট আর দা অর্গান হেল্পস টু ফর্ম লাম্প, সেগুলো তোমাদের লিখতে হবে। হ্যাঁ, এই হলো আমাদের অ্যাপেন্ডিক্সের ব্যবস্থা, প্রবলেমটা। আরেকটা প্রবলেম তোমাদের বলবো, যেটা আমরা কমনলি ফেস করি, আমাদের ওয়ার্ডে আসে। এটা 70 ইয়ার্স এইজেড একটা পারসন, মেবি মেল অর ফিমেল, আসছে ওয়ার্ডে কি নিয়ে? সে বলল আমার পিঠের মধ্যে একটা সোয়েলিং আছে এবং খুব ব্যথা হয়, আমার জ্বর হয়। কি প্রবলেম? 70 ইয়ার্স এইজেড একটা পেশেন্ট, সে বলল পিঠে ব্যথা, পিঠে একটা সোয়েলিং আছে, ব্যথা হয় এবং জ্বর হয়। এখন রুগীটাকে কি করতে হবে? এক্সামিন করতে হবে ডেফিনেটলি।
তুমি রুগীটার পিঠের কাপড় সরিয়ে এক্সামিন করতেছো, দেখলাম ঠিকই একটা সোয়েলিং আছে, স্কিন কালারটা অল্টার্ড হয়ে গেছে, আর সেখানে একটা ডিসচার্জিং সাইনাসও আছে। তাহলে সোয়েলিং আছে, পেইন আছে, টেন্ডারনেস আছে, আর একটা ডিসচার্জিং সাইনাস আছে। এখন তোমার ডায়াগনোসিস কি? ইনফেক্টেড সেবাসিয়াস সিস্ট। ইয়েস, তুমি বলেছো ইনফেক্টেড সিবাসিয়াস সিস্ট হতে পারে, ভালো সুন্দর অ্যান্সার। ইনফেক্টেড সিবাসিয়াসিস সেটা লিক করে গেছে, একটা ওপেনিং হয়েছে, আমি বলতে পারি ইনফেক্টেড, কারণ দিস ইজ দ্য কমন সাইট অফ সিবাসিয়াসিস। নেক্সট ডায়াগনোসিস, সেকেন্ড ডায়াগনোসিস কি হবে? অ্যাবসেস স্যার। Yes, yes, very good. Tubercular না, it is abscess, not tubercular। টেনে আনার দরকার নাই, it is abscess হতে পারে একটা। ঠিক আছে, আর একটা সাইনাস দিয়ে হতে পারে, কয়েকটা সাইনাস দিয়ে হতে পারে, বেশি সাইনাস থাকে, মাল্টিপল ওপেনিং থাকে, তো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? কার্বাঙ্কল স্যার। ইয়েস, কার্বাঙ্কল। একটা সাইনাস থাকলো প্রথমেই বলা উচিত ছিল পিঠে আছে, এটাকে কার্বাঙ্কলে বলা উচিত ছিল, তারপরে বলা উচিত ছিল ইনফেক্টেড সিবাসিয়াসিস, তারপরে বলতে পারতে অ্যাবসেস। ঠিক আছে, তোমাদের অ্যানসার ঠিক আছে, যেটা দিয়ে শুরু করো, আসলটা তোমরা পরে বলেছো কার্বাঙ্কল। এখন আমি যদি বলি হোয়াট আর দা ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ডেভেলপিং এ কার্বাঙ্কল, তখন কি হবে? কি কি ফ্যাক্টরকে তোমরা রেসপন্সিবল করবে? স্যার হচ্ছে পেশেন্ট যদি হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটিস থাকে স্যার। ওইটা আগে টেনে আনো কেন, আমি তো বলে দিছি ওইটা বয়স কত, এই যে একটা ফ্যাক্টর, এটা সাধারণত এইজেড পার্সনেরই কার্বাঙ্কল হয়। তুমি দেখবা ইয়াং চিলড্রেন, ইয়াং অ্যাডাল্টের কার্বাঙ্কল হয় না, ডায়াবেটিস থাকলো না, তাহলে আমরা বলবো এই যে একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর কি? সাইট, কোথায় হয় কার্বাঙ্কল, হোয়াট আর দ্য কমন সাইট বলো? ব্যাক এন্ড নেপ অফ দা নেক, ব্যাক আর নেপ অফ দা নেক। ব্যাকের স্কিন হতে পারে, নেপে হতে পারে, আর হয় বাটকে, বাটক। আমাদের বাটকের স্কিনও কিন্তু খুব থিক স্কিন। তাহলে একটা হলো যে সাইড, ব্যাক, নেপ, আর আমি বলছি স্কিনের কথা বললাম, থিক স্কিন হইতে হবে। থিন স্কিন যেখানে সেখানে হয় না। এর কারণটা কি, রিজনটা কি বিহাইন্ড ইট? রিজন হলো থিক স্কিনে ব্লাড সাপ্লাই কম কম্পারেড টু দি আমাদের ফেসিয়াল স্কিন অথবা অন্যান্য জায়গার স্কিনের চেয়ে এখানে ব্লাড সার্কুলেশন কম থাকে। তাহলে একটা হলো এইস, দুই নম্বরে বললাম সাইট, আপনি স্কিনের কন্ডিশন বললাম, আর ল্যাক অফ ব্লাড সাপ্লাই। কি জন্য ফেসে কিন্তু কারো কোনোদিন দেখবা যে কোনো কার্বাঙ্কল হয় না, ইভেন অ্যাবসেসও হয় না, কারণ সার্কুলেশন বেশি আছে। এরপরে যেটা আমাদের এগুলাতে গেল কমন ফ্যাক্টর, কিন্তু আসল ফ্যাক্টর কোনটা? আরেকটা রিসপন্সিবল ফ্যাক্টর কি? দ্যাট ইজ ইউ হ্যাভ মেনশন ইট, দ্যাট ইজ ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস। আর একজনে বলছিল যে আনকন্ট্রোল, আমি তো জানি না কন্ট্রোল না আনকন্ট্রোল, ডায়াবেটিস মেলাইটাস বলে রাখাই ভালো। আরেকটা কথা আমরা বলি ইমিউনো কম্প্রোমাইজড পার্সনদের হয়। ইমিউনো কম্প্রোমাইজ অনেক কারণ আছে, আমি সেখানে যাব না, তোমরা লেখার মধ্যে লিখবা ইমিউনো কম্প্রোমাইজ। যদি কেউ বলে হঠাৎ দা condition producing immunocompromise, then they will tell it, otherwise immunocompromise. আরেকটা ফ্যাক্টর আছে, যারা আনহাইজেনিক থাকে, যারা হাইজিন ভালো তাদের কিন্তু এইসব ডিজিজ কম হয়, যারা আনহাইজেনিক থাকে তাদের হতে পারে। তাহলে আমরা এই ফ্যাক্টর গুলো দেখলাম, এইজ দেখলাম, সেক্সের কোনো ই নেই, যে কোনো সেক্সে হতে পারে। আরেকটা আমরা কি বলছি যে তার স্কিনটা ঠিক হইতে হবে, সার্কুলেশন কম থাকতে হবে, সাইটের মধ্যে ব্যাকে হয় সাধারণত, বা বাটকে হয়, নেপ অফ দি নেকে হয়, অন্য জায়গায় সাধারণত হতে পারে, যেমন ল্যাটারাল সাইড অফ দি থাই, তোমার আর্মের ল্যাটারাল সাইড, এগুলো স্কিন ঠিক সেখানে হতে পারে। তাইলে আমরা এই জিনিস একটা লাস্টে যেটা বলছো দ্যাট ইজ মক্কম, সেটা হলো ডায়াবেটিস মেলাইটাস। ইট মে বি আনকন্ট্রোল, কমনলি আনকন্ট্রোল থাকে, আননোন ডায়াবেটিস। কন্ট্রোল দূরের কথা, সে জানেই না তার ডায়াবেটিস আছে। এখন রুগীটা যদি তোমার এরকম একটা অ্যাবসেস নিয়ে আসে, বা ইনফেক্টেড সিবাসিয়াস নিয়ে আসে, কার্বাঙ্কল তুমি মনে করছো, এখন তুমি বলি যে তুমি একটা ইনভেস্টিগেশন, অনলি ওয়ান ইনভেস্টিগেশন, কি ইনভেস্টিগেশন করবে বলো? ব্লাড সুগার। ইয়েস, ব্লাড সুগার। ব্লাড সুগার আমাকে করতে হবে, ব্লাড সুগার দেখলা যে তার অনেক বেশি আছে,
অনেক রেজ ব্লাড সুগার। এখন এই রুগীটাকে আমি ফেলে রাখবো না আমি চিকিৎসা দিব? অবশ্যই ফেলে যদি দেবো। অ্যাবসেস হয় কি চিকিৎসা দিবা? মরে যা। এরকম কোশ্চেন গুলো অ্যাবসেস রাইট, বলো। ইনসিশন অন ড্রেনেজ এইখানে একটা কথা আগে বলতে হবে যে আমার যেহেতু আনকন্ট্রোল ডায়াবেটিস, ডায়াবেটিকটা কন্ট্রোল আমাকে আমার কন্ট্রোলের কথা আই উইল স্টার্ট ইনসুলিন। এখানে কন্ট্রোল করতে গেলে আমাকে তো 1 সপ্তাহ লাগবে। এই 1 সপ্তাহ রুগী বসে থাকবে না, তার সেপ্টিসিমিয়া হবে, নাম্বার ব্যাকটেরিমিয়া হবে, হোয়াটএভার মাইট বি, টক্সিমিয়া হয়ে যেতে পারে। তাহলে আমরা তাকে কি স্টার্ট করব? ইনসুলিন স্টার্ট করব। ইনসুলিন স্টার্ট করে আমরা তাকে চিকিৎসা করব। আর বেশি দিন দেরি করা যাবে না, তাহলে কিন্তু বিপদ হবে, যেটা একটা ভুল চিন্তা ভাবনা। তুমি ইনসুলিন দাও, দিয়ে তাকে ইনসুলিন চলবে আর আমি চিকিৎসা করব। এখন আমি যদি বলি যে পিঠে একটা অ্যাবসেস আছে, ইনফেক্টেড সিভিয়াসি আছে বা কার্বাঙ্কেলেই আছে, অ্যাবসেসের চিকিৎসা হলো ইনসিশন এন্ড ড্রেনেজ, আর ইনফেক্টেড অ্যাবসেস হলো সেটা কিন্তু ইনসিশন দিয়ে তোমাকে ড্রেন করে দিতে হবে। আর যদি কার্বাঙ্কেল হয় তার চিকিৎসা কি? এটা তো ইনসিশন ড্রেনেজ হবে, হ্যাঁ? Then you to go for surgical debridement of the inflamed necrous tissue, etc. Surgical debridement, wide excision of the হোয়াইট বললে এটা ওইরকম কথা হয়ে যায়, কিন্তু আমরা বলে সার্জিক্যাল ডিব্রাইভমেন্ট, এই কথাটা বলা ভালো। সার্জিক্যাল ডিব্রাইভমেন্ট অফ দি ডিভাইটালাইজড টিস্যু। এখন আমি যদি প্রশ্ন করবি তুমি অ্যানাস্থেসিয়া কি দিবে, কি অ্যানাস্থেসিয়া দিবে বলো? স্যার জেনারেল অ্যানেস্থেসিয়া। লোকাল দেওয়া যাবে না? লোকাল দা করে না না স্যার Execution করতেছি কমপ্লিট। কেন না? স্যার পাশে স্যার লোকাল কাজ করে না স্যার। নট অনলি পাস, ইনফ্লেমড এরিয়া। পাস তো আমি করবই না, আমি তো পাসে আমি তো দিচ্ছি স্কিনে দিচ্ছি। ইনফ্লেমড এরিয়ায় আমার লোকাল কাজ করে না, বরং তোমার দাঁড়িয়ে চান্স অফ তোমার ইনফেকশন আর স্প্রেড করে দিতে পারে ডিউ টু প্রিক। মাল্টিপল প্রিক করা লাগবে, আমার পাস ইনফেক্টেড সাবস্টেন্স আরো দূরে সরে যাবে, আরো বেশি অ্যাগ্রাভেট করবে। তাহলে আমরা এখানে লোকালে কোনো প্রশ্নে আমরা রাখবো, আমরা একটাই বলবো জিএ। এখন তুমি কি রুগীটাকে স্টেট জিএ দিবা কিনা, এখানে কিন্তু একটা কোশ্চেন এগুলো। জিএ দিতে হলে তোমাকে ইউ হ্যাভ টু গো ফর সাম জেনারেল ইনভেস্টিগেশন করতে হবে, এটা ছাড়া কিন্তু জিএ দিবে না তোমাকে। তাহলে কি কি ইনভেস্টিগেশন সাজেস্ট করবা বলো? ওয়েট স্যার হচ্ছে ইনভেস্টিগেশন বলছে সিবিসি, স্যার হচ্ছে চেস্ট সিবিসি করব। সিবিসি আগে করবো, সিবি সিম্পলটা আগে করে নেব। তাহলে হেমোগ্লোবিন কি আছে, প্লেটলেট কি আছে, সবকিছু আমি জেনে গেলাম, ঠিক আছে না? তারপরে আমি জিএ যেহেতু দিব, তার একটা চেস্ট এক্সরে করব, চেস্ট ক্লিয়ার আছে কিনা। ইউজুয়ালি জেনারেল কি আছে ইসিজি করব। আরেকটা জিনিস আমি করতে বলবো, যেহেতু ডায়াবেটিস আনকন্ট্রোল, এই পেশেন্টের তোমার রেনাল ফাংশন টেস্ট টেস্ট করতে হবে। কারণ সে কমর দিয়ে দিলা, কিডনি তার অ্যাসল্ট হইলো, it may develop acute renal injury, be careful about it. তাহলে আমরা কি করব? চেস্ট এক্সরে, ইসিজি, এমন আর হলো রেনাল ফাংশন টেস্ট, সিম্পল সিরাম ক্রিয়েটিনিন, আর একটা বলছিলে আমরা বলছি সিবিসি। এই করে আমরা রোগী দেখা যায় মোটামুটি ফিট আছে, কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই, দেন উইল গো ফর জিএ। আমরা ড্রেন, যদি অ্যাবসেস হলো ড্রেন করব, সিভাসিয়াসিস ইনফেক্টেড হলো ড্রেন করব, আর যদি আমার কার্বাঙ্কেল হয় তাহলে ইউ হ্যাভ টু গো ফর এক্সিশন অফ দি ডিভাইটালাইজড টিস্যু। ঠিক আছে? এখন যদি ছোট্ট একটা প্রশ্ন আমি করি যে হোয়াট ডু ইউ মিন বাই কার্বাঙ্কেল, হোয়াট ইজ দি ডেফিনেশন অফ কার্বাঙ্কেল, বলো দি একজন শুনিয়ে। gangrene in the skin and subcutaneous tissue which exit or What is discharge carbuncle? to the surface বলো। multiple opening Infective gangrene of skin and subcutaneous tissue which exists through multiple openings. ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার এই ডেফিনেশনটা কমপ্লিট হয়েছে, আমি যেভাবে ক্লাসে বলেছি তুমি ওই মনে রাখছো। দিস ইজ নাথিং বাট ইনফেক্টিভ গ্যাংগ্রিন অফ স্কিন এন্ড সাবকিউটার টিস্যু। তাতে আমরা কার্বাঙ্কেল বলি না। আমরা কার্বাঙ্কেল কখন বলবো? যখন তার ডিসচার্জিং সাইনাস থাকবে। একটা হতে পারে, দুটা হতে পারে, মাল্টিপল হতে পারে, কিব্রিফর্ম হতে পারে, ঝাঁঝরার মতো চাকরির মতো হয়ে আসতে পারে। তাহলে আমরা এই কার্বাঙ্কেলের এখন ওয়াইড এক্সিশন করে দিছো, তারপরে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছি,
আস্তে আস্তে সেটা তো হিলিং হয়ে আসবে, কিন্তু হিলিং আর হচ্ছে না, ওইখানে একটা আলসার রয়েই গেল। এখন আমি এটার কি বলবো? দিস ইজ ডায়াবেটিক আলসার। এখন তো একজনে দেখলে সে কি বলবে, কার্বাঙ্কেল? নো, নাও ইট হ্যাজ বিন ট্রান্সফর্ম অর টার্ন ইনটু ডায়াবেটিক আলসার। এই আলসার শুকাচ্ছে না, হেলদি হয়ে গেছে, গ্যানুশন টিস্যু হয়েছে হেলদি, এভরিথিং ওকে, কভার হচ্ছে না। এখন কি করব আমরা? কি চিকিৎসা? নেক্সট চিকিৎসা কি বলো? ইউ হ্যাভ টু, স্কিন গ্রাফট করতে হবে। এখানে স্কিন গ্রাফট হতে পারে, স্কিন গ্রাফট দি সিম্পল ওয়ে, স্কিন গ্রাফট। কেউ কেউ বলবে যে লোকাল রোটেশন ফ্ল্যাপ, এমনি ডায়াবেটিস ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, তাকে ফ্ল্যাপের দরকার নাই, তুমি এটাকে একটা সিম্পল স্কিন পার্শিয়াল থিকনেস স্কিন গ্রাফট দাও, আই থিংক ইট উইল ওয়ার্ক। তাহলে এইভাবে আমরা প্রসিড করলে ভুল হওয়ার সম্ভাবনা লিখে রেখে কম থাকবে। তাহলে আমরা কি কি আলোচনা, এক নম্বরে আমি যে ব্রেস্টের একটা লাম্পের কথা বলেছিলাম, 2 নম্বরে আমি একটা অ্যাপেন্ডিকুলার লাম্পের কথা বলেছিলাম, 3 নম্বরে আমি একটা পিঠে একটা সোয়েলিং কথা বললাম, সেটা অ্যাবসেস হচ্ছে, ইনফেক্টেড সিভার সিস্ট হচ্ছে, অথবা কার্বাঙ্কুলি, কমনলি কার্বাঙ্কুলি হয়। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে যদি মনে রাখি বা পড়াশোনা করি, আমার মনে হয় তোমাদের বেসিক জিনিসগুলো মনে রাখতে, জি স্যার। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। কতক্ষণ জি স্যার। জি স্যার। সময় আছে আরো? তোমাদের কি আছে? স্যার এই পরে দেন কার্বনকলের পরে স্যার হচ্ছে বল। তাড়াতাড়ি হোক সেলুলাইটিস আর এটা গ্যাংগ্রিন। স্যার স্যার বললি বলবো ঠিকঠাক কত না। আমার দাদি তো কবি, তার মানে আমার আমি তুই কোন বাবা গেছে গা আহ, বাস। এ বড় করো একটু। গলব্লাডার অ্যাপেন্ডিক্স তো বললাম, আর কি অ্যাপেন্ডিক্সের অন্য একটা বার করো, হ্যাঁ অন্য কিছু দিয়ে দিতে হবে, অ্যাপেন্ডিক্স ভালো হয়েছে। কোন টাইপের ভ্যারাইটিটা ভাই? দেখা নেগেটিভ সেটা করো। অস্পি এগুলো আমাকে দিব নাকি? দেব না তো, মানে এই টাইপ অসুবিধা থাকে আর কি। কোথায় ওটা কি? ওটা তো এই যে ডিজিটালি আছে, দেখা এখানে রেখে দাও। কি রে? একটা ছোট এই নিচেটা, এই যে নিচে ফোকাস করে, এটা ডিজিটালি একটা ফোকাস আছে না, কালো হয়ে আছে, কারে কয় এই যে এটা দিয়ে রাখো। আচ্ছা, দিস ইজ নাথিং বাট এ কলেনজিওগ্রাম। আমি যদি কলেনজিওগ্রাম বলি তাহলে কিন্তু কথাটা একটু ভুল থাকে। শুদ্ধ কি হবে, কারেক্ট কি হবে? আমি বলছি কলেনজিওগ্রাম। তুমি কি এগ্রি করো আমার সাথে? তোমরা টি টিউব কলেনজিওগ্রাম তো দুই রকম হতে পারে, একটা পার অপারেটিভ হতে পারে, একটা পোস্ট অপারেটিভ। তাহলে এটা মোস্ট পোস্ট অপারেটিভ। পোস্ট অফ টি টিউব কলেনজিওগ্রাম। ঠিক আছে? টি টিউব কলেনজিওগ্রাম আমরা কখন করি? পোস্ট অপারেটিভ টি টিউব কলেনজিওগ্রাম পোস্ট অপারেটিভ হয়, উইল গো ফর টি টিউব পোস্ট অপারেটিভ টি টিউব কলেনজিওগ্রাম। কখন করবে? কত দিনের দিন করবে? টাইম আছে একটা, শুনি। বলো। আমি বলেছি ক্লাসে টি মানে 10 ডেজ, 10 মনে থাকবে 10, এভারেজ 10 ডেজ মনে রাখা হলো, 1-2 দিন কম বেশি হতে পারে। 10 ডেজ টি টিউব মানে 10 ডেজ আমরা পোস্ট অপারেটিভ টি টিউব কলেনজিওগ্রাম করব। টি টিউব কলেনজিওগ্রাম করার দরকার কি? হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ পারফর্মিং টি টিউব কলেনজিওগ্রাম? সেটা করতে গেলে তার খরচের প্রশ্ন আছে, রোগীর একটা ঝামেলা হবে। আমি কেন করি, কি এমটা কি আমাদের পারফর্মিং টি টিউব কলেনজিওগ্রাম? আমি আগে রোগীটা কোলিডোলিথেটমি করেছিলাম, সিম্পল একটাই বললাম, অন্যটা বলবো না। কোলিডোলিথেটমি করেছি, আমি টি টিউব দিয়ে আসছি, এখন রোগী ভালোই বিহেভ করতেছে। হ্যাঁ, তার বাইরেও বেশি আসে না টি টিউব দিয়ে, রোগীর কোনো সিমটমও বেশি নাই, কিন্তু আমাকে টি টিউব কলেনজিওগ্রাম করতে হবে।
এটা কত দিনের দিন করি আমরা ইউজুয়ালি 10 ডেজ এর अराउंड 10 ডেজ করি কি উদ্দেশ্য কি এইমস এন্ড অবজেক্টিভ টিটিভ কলেজিওগ্রামের বলো উদ্দেশ্যবিহীনভাবে কাজ হবে স্যার জন্ডিস প্রিভেন্ট করার জন্য সাবসাইড করার জন্য এটা একটা অ্যানসারটা ঠিক হলো সুন্দর হলো না জন্ডিস কি আর কি প্রিভেনশন করার ক্ষমতা আছে কলেজিওগ্রাম হাউ এটা কোনো সময় করবে না আমরা কেন করি আমি কি করেছিলাম অপারেশনটা কোলিডিকুলিতে আমি করেছিলাম সেখানে স্টোন ছিল কমন বাইল ডাক্তার হোক রাইট ডাক্তার হোক লেফট ডাক্তার হোক আমি ইরিগেশন স্টোন বের করেছি মাল্টিপল স্টোন ছিল ঠিক আছে এখন আমি পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট দেখবো যে আমি তো স্টোন বের করে দিয়েছি আরো তো একটা রেসিডুয়াল স্টোন রয়ে গেল কিনা নাম্বার 1 রেসিডুয়াল স্টোন থাকতে পারে আরেকটা হলো যে আমার ডাইটা ইন্টেস্টাইনে কোথায় যেতে হবে কোথায় ওপেন করে ডিউডেনামে আপার ইন্টেস্টাইন ডিউডেনাম যে জন্য আমার ডাই গেল কিনা এই কন্ট্রাস্টটা গেল কিনা যদি ভিরিলে চলে যায় তাহলে আই উইল বি ভেরি মাচ গ্ল্যাড যে আমি অপারেশন করেছি কোনো অবস্ট্রাকশন হয়নি রেসিডুয়াল স্টোন নাই ডাই হ্যাজ পাস টু দি কোথায় ডিউডেনাম বা ডিউডেনামে আই উইল বি স্যাটিসফাইড যদি দেখা যায় যে যায় না তাহলে আমি চিন্তা করতে কেন যায় না না যাওয়ার বড় কারণ হইলো আমি তো আগেই দেখছি যে একটা পাথর দেখো এখানে একটা নেগেটিভ শ্যাডো আছে আছে না কালো একটা শ্যাডো আছে যেখানে আমি অ্যারো দিয়েছি আছে জি স্যার ক্যান ইউ সি খুব ক্লিয়ার আছে কোথায় ডিজিটাল পার্ট অফ দি কমন বাইল ডাক্ট এবং এটা মোস্ট লাইকলি উইদিন দি ডিউডেনামের ভিতরে গেছে দি ইন্টার ডিউডেনাল পার্ট অথবা সুপ্রানোডার্মাল যেখানে আছে আরেকটা জিনিস দেখছো বাইল ডাক্টটা কিরকম ডাইলেটেড না করতে হবে তো এখানে একটা নেগেটিভ শ্যাডো আছে বাইল ডাক্টটা আমার ডাইলেটেড আর কি আমি দেখতেছি দুই দিকে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট ডাইলেটেড হলো আর biliary artery well visualized এই দিকটা আমি স্যাটিসফাইড যে আমার biliary artery well visualized ডাক্ট ডাইলেটেড আছে আমার ক্ষতি নাই কিন্তু অসুবিধাটা কোথায় হইছে এখানে পজিটিভ ফাইন্ডিংস হলো মেইনলি তোমার কি there is a negative black shadow at the distal part of the common bile duct তাহলে আমার এখন চিন্তা করতে হবে কি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে আমার টি টিউব যেখানে লাগানো আছে বাইল ডাক্টের ওইখান দিয়ে কোন রকম ডাই বের হয়ে গেছে কিনা এক্সট্রা বাসেজ হয়েছে কিনা ওইখানে তো লিক করতে পারে না তাইলে কি তো টি টিউব যেখানে প্লেস করা আছে সেইখানে এই কিন্তু পয়েন্টার আছে নাকি রাইট ওই যে আমি কমন বাইল ডাক্টের টি টিউবটা দিয়েছি দেখছো তো ওর আশেপাশে ওটাও এর আশেপাশে তোমার যদি দেখা যায় কন্ট্রাস্ট বেরিয়ে গেছে তাহলে বুঝতে হবে আবার এখান দিয়ে লিক করতেছে লিকও করে না এভরিথিং ওকে আমি দেখলাম যে ডাইলেটেড আছে কমন বাইল ডাক্ট ইভেন রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট তাহলে ডিস্টালি তার একটা অবস্ট্রাকশন আছে তাহলে ওই যে দেখলাম যে ডিস্টাল অবস্ট্রাকশনটা কি আছে একটা স্টোন আছে তাহলে অপারেশন করেছো স্টোন আছে আমি টিউব কলেজিওগ্রাম কত দিনের দিন করলাম 10 ডেজ 9 ডেজ অথবা 12 ডেতে করেছি তাই আমি এই টিউব কলেজিওগ্রাম করার আগে ডাই দিয়ে টেস্ট করার আগে আমাকে একটা ট্রায়াল দিই আমরা দ্যাট ইজ দ্য ট্রায়াল অফ দি টিউব বিফোর ডুইং কলেজিওগ্রাম কথাটা বুঝতে পারছো কিনা টিউবের আমরা একটা ট্রায়াল দিই জি স্যার কি ট্রায়াল দিব আমরা কিভাবে ট্রায়াল দেই কত দিনে শুরু করবা 8 9 10 ইয়েস আফটার 7 ডেজ 7 দিন পরে তুমি ট্রায়াল দিবা কিভাবে ট্রায়াল দিবা ইন্টারমিটেন্ট ক্ল্যাম্পিং অফ দি আমার টি টিউবের বডিতে বা যেখানে হোক আমি বন্ধ করে দিব হ্যাঁ বন্ধ করে দিলে কি হবে আমরা ও কি বন্ধ করে দিয়ে বসে থাকবা প্রথম দিকে হয়তো দিলে আধা ঘন্টা তারপরে 1 ঘন্টা তারপরে কিছুক্ষণ খোলা রাখলা আবার বন্ধ করে দিলে এইভাবে আমরা অনেক সময় 24 আওয়ার বা তারও বেশি আমরা ট্রায়াল দিয়ে কি অবজার্ভ করবা ট্রায়ালে আমরা অবজার্ভ করব রোগীটার ব্যথা হয় কিনা বন্ধ করে দিয়ে যখন বাইলটা তার আমরা টিউব দিয়ে আসতে পারতেছে না তাই বাইল যদি নিচে না যায় তাহলে ওখানে স্ট্যাগন্যান্ট হবে তাহলে তার ব্যথা ফিল করবে
আর কি হতে পারে, আমার টি টিউবের পাশ দিয়ে যেখানে স্কিনে আমি পিয়ার্স করেছি বা পাঞ্চার করা আছে সেখানে পারে। দিয়ে একটা বাইল লিক করে চলে আসবে। তাহলে একটা হলে ব্যথা হবে, তারপরে বাইল লিক করবে, 2 নম্বর রুগী রাইগর হয়ে জ্বর হবে, পেইন হবে, জ্বর হবে, বাইল লিক করবে টিউব পাশ দিয়ে। তাহলে কি বুঝতে হবে তোমার অনুমান কি করতে হবে? ওটা তো Definitely there is some obstruction at the distal part of the inserted করে tube. খেয়েছে। আমি যেখানে টি টিউব দিয়েছি তার নিচের দিকে কোনো অবস্ট্রাকশন আছে, তা না হলে কেন আমার ব্যথা হইলো, রুগীর রাইগর হইলো, সিল হইলো এবং টি টিউবের পাশ দিয়ে বাইল লিক করেছে। তাহলে বুঝতে হবে there is a distal। তাহলে আমার ট্রায়ালে, আমি কিন্তু ট্রায়ালেই বুঝে গেলাম there is obstruction। তাইলে আমাকে খুব হুঁশিয়ার হইতে হবে। এখন তুমি ট্রায়াল দিয়ে না দিয়া করতে পারো এট এ টাইম, কিন্তু করাটা ঠিক হবে না। আমি ট্রায়ালে যদি বুঝি এটা যে তার এইরকম সিমটম হয়েছে, তাইলে আমরা এই রুগীকে অবশ্যই আমি টি পোস্ট টি টিউব কলোনিগ্রাম করব। বুঝতে পারছো? যার ট্রায়ালে এরকম চিত্র আসবে, ব্যথা হবে, জ্বর হবে, রাইগর হবে, লিক করবে, তাহলে বুঝতে হবে ডিস্টাল, ডেফিনেটলি দেয়ার ইজ এ ডিস্টাল অবস্ট্রাকশন। এই ক্ষেত্রে তোমাকে টি টিউব কলোনিগ্রাম ইজ এ মাস্ট, করতেই হবে। আমরা অনেক সময় কি করি, রুগী যদি একটু গরিব থাকে, বা আমি অপারেশন করেছি রুগীর একটাই পাথর ছিল বা 2টা পাথর ছিল, অন্য কোথাও পাথর ছিল না, আমি স্যাটিসফাইড যেটা, আর ট্রায়ালের সময় দেখা গেল কি তার কোনো ব্যথা নাই, তার কোনো জ্বর নাই, কোনো রাইগন নাই, চিল নাই, তার বাইল ডাক্তার টি টিউবে পাশ দিয়ে কোনো বাইল লিক করে নাই, তাহলে বুঝতে হবে আমার ট্রায়ালে সে ভালো আছে, রুগীর কোনো অ্যাবনর্মাল সিমটম হয় নাই, তাহলে বুঝতে হবে ডিজিটাল কোনো অবস্ট্রাকশন নাই। তাহলে আমরা কি করব? ইন দিস কেস আই ক্যান রিমুভ দি টি টিউব অন দি 10th or 12th days, কোনো অসুবিধা হওয়ার কথা না। ক্লিয়ার? এখন এখন প্রশ্ন আছে যে আমি যদি খুলে দেই তারপরে যদি কিছু হয়, তারপরও হতে পারে একটা স্টোন ছিল যেটা তা অবস্ট্রাকশন করে নাই, কিন্তু পাথর একটা রয়ে গেল, আমি টি টিউব খুলে আনলাম, এরপরে পাথর যে আটকাইলো, তাহলে আই উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্যাট। স্যার কেন আপনি টি টিউব খুললেন, টি টিউব কলোনিগ্রাম না করে? ক্লিয়ার? আর যদি ভালো থাকে ভালো, এই জন্য আমরা সাজেস্ট করবো কি আইনত একাডেমিক্যালি you have to perform T2 post-operative T2 cholangiography। আইনত করতে হবে। আর তুমি যদি নিজে রিস্ক নিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, করে দিয়ে আমরা দেখা যায় ম্যাক্সিমাম 99% তার কোনো অসুবিধা হয় না, মানে আমরা বুঝতে পারি যে কি হয়েছে। এটা হলো এক্সপেরিয়েন্সের করতে পারো। আর যদি তুমি ডেয়ারিং না হও, এক্সপেরিয়েন্স কম হয়, তাহলে ইউ উইল গো ফর টি2 cholangiography। এখন আমার প্রশ্ন, এই যে এখানে একটি স্টোন দেখা গেল, হাউ টু রিমুভ দিস স্টোন? এটা কি ওখানে থাকবে না বের করতে হবে? অবশ্যই বের করতে হবে। হাউ টু রিমুভ? রিমুভ করতে হবে কিভাবে রিমুভ করব? ওই ট্র্যাক দিয়ে, ওটা কোন ট্র্যাক দিয়ে? টিটিউব দিয়ে টি টিউব যেখান থেকে বের করা হলো। আবার আবার অ্যাবডোমেন ওপেন করব? ডরমিয়া না স্যার, ইয়েস, যখন আমরা আগে তাই করতাম ডরমিয়া বাস্কেট। এই যে এখন আমি প্রশ্ন করি, এই জন্য আমরা কিন্তু 10 দিনের আগে টি টিউব রিমুভ করি না। কি জন্য করি না? সার্ভে হলো উই ওয়ান্ট এ মেচিউর ফিস্টুলার ট্র্যাক্ট। এটা ফিস্টুলা থাকবে না, জি স্যার। ট্র্যাক্টটা তো মেচিউর হয়েছে 10 দিনে, 12 দিনে মেচিউর হয়ে গেছে। আর তুমি 5 দিনের দিন বের করে মেচিউর হবে না, ওইখানে বাইল লিক করে কোথায় যাবে? বাইল উইল গো টু দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, ইট উইল ডেভেলপ biliary peritoneal, that is very hazardous condition। এজন্য আমরা মেচিউর ট্র্যাক করব। বাইল যদি লিকও করে, আমি ওই যে টিউব আমি নিয়ে আসছি, একবার বের করে দিছি উইদাউট ডুইং পারফর্মিং টি2 cholangiography, তাতে রোগীর কোনো অসুবিধা হবে না। বাইলটা শুধুমাত্র লিক করবে কোথা দিয়ে? এই যে মেচিউর ট্র্যাক্ট আছে, এখানে একটা ফিস্টুলা হয়ে আছে, এটা আমি বলতে পারি হ্যাঁ কোলিডিকো কিউটিনিয়াস ফিস্টুলা। আমরা সেটা চাই, ফিস্টুলা আমরা করি না, কিন্তু এখানে ফিস্টুলা চেয়েছিলাম। কেন? যদি কোনো ডিজাস্টার হয় তাহলে ট্র্যাক দিয়ে আমি ডরমিয়া বাস্কেট দিয়ে আমি এটা দেখছো সমস্যা কি? দেখলাম তো এটা স্টোনটা বের করে নিয়ে আসবো। টাইপ করলাম বুঝতে পারছো? এই জন্য টি টিউব আর্লি বাইর করা হয় না। ক্লিয়ার? এখন উপায় আছে, আমরা আর এখন ডরমিয়া বাস্কেট ইউজ করি না, এখন আর একটা পদ্ধতি আছে, যেটা হলো বলা হয় কি ইআরসিপি। সিবিটি ইআরসিপির নাম শুনছো তো তোমরা?
জি স্যার। জি স্যার। আমাদের হসপিটালে আছে হয় তুমি এখানে ইআরসিবি করে ডিউডেনামে যে পাথরটাকে ধরে তুমি বের করে নিয়ে আসো। এখন দেখা গেল পাথরটা এইরকমই আটকাইছে যে তাকে ইআরসিবি ফেল করলো, তখন কি করব আমরা? আমার তো এই পাথর রিমুভ করতে হবে, আমার টি টিউব আছে, এক্সরে করে দেখলাম এখন আমি ইআরসিবি ফেল করছে, তখন আমরা আবার আমাদেরকে এটা কি করতে রিএক্সপ্লোর করতে হবে। টি টিউব আছে, আমার গাইড আছে, আমরা রিএক্সপ্লোর করা কিন্তু সাথে সাথে করা যাবে না, কতদিন পরে? এটা 3 মাসের প্রশ্ন হয়ে দাঁড়ায়, ইউজুয়ালি আফটার 3 মান্থ। এন্ড একটা অপারেশন করলে, এটা তো ওপেন অপারেশন করলে অ্যাডেকশন থাকে, অনেক কিছুই থাকে, ইন্টেস্টাইন বা অন্যান্য অর্গান এখানে এসে চেপে থাকবে। 3 মাস পরে রোগীর বাইল কিছুটা তো নিচে যাচ্ছে, আর এখান দিয়ে আমার বাইল আসতে ক্ষতি নেই। 3 মাস পরে রিএক্সপ্লোর করে ইউ হ্যাভ টু রিমুভ দ্যাট স্টোন। এখানে আমি স্টোনে ইনসিশন দিয়ে আনতে পারি, অথবা কোলিডোস্কোপ একটা করার ইনস্ট্রুমেন্ট আছে, কোলিডোস্কোপ। এন্ডোস্কোপ যেরকম গলা দিয়ে ঢুকায়, আমরা ওই যে আমার কি আছে যে ফিচুলার ট্র্যাক্ট হয়ে আছে, ওইটা দিয়ে 3 সিজন একটু বড় করে আমি কোলিডোস্কোপ ঢুকাই দিয়ে আমি স্টোনটা টেনে বের করতে পারি। আর যেখানে এই ফেসিলিটিস নাই, দেন আমরা স্টোনটাকে আবার ইরিগেশন করব, বাইর হলো না, আমরা সেটাকে দরকার হলে আমরা আবার কমন বাইল ড্রাক্টের শেষ প্রান্তে যাই, এটা যদি ইন্টারডিউডেনাল থাকে, এটা বেশি হয়ে যাচ্ছে তোমাদের জন্য, আমরা ট্রান্সডিউডেনাল যে ইনসিশন দিয়ে পেপিলা কেটে বের করে আনতে পারি। ইটস এ বিগ প্রসিডিউর। মনে রেখো যে বের করার জন্য একটা হলো তোমার ইআরসিবি করা যায়, অথবা তোমার ট্যাগ দিয়ে আমরা এটা বের করে আনতে পারি, অথবা ওপেন করে কোলিডিউস বের করতে পারি। ইউ হ্যাভ টু রিমুভ দিস স্টোন। ক্লিয়ার? দ্য টি2 কলেঞ্জিওগ্রাম কখন করে? হঠাৎ আমি যদি একটা প্রশ্ন করি, হঠাৎ ইন্ডিকেশন অফ এক্সপ্লোরেশন অফ দ্য কমন বাইল, কি কি কারণে তুমি কমন বাইলটা ওপেন করবা বলো? কোনো স্টোন থাকলে, হ্যাঁ, কোলিডিকুলিথিয়াসিস থাকলে আমি করব। আর সিবিডি যদি ডায়ামিটার থাকে স্যার, স্যার কোলিডোকাল সিস্ট থাকলে করতে পারি। না, ডায়ামিটার সিবিডি, কোলিডিকুলার সিস্টের কোনো প্রশ্নই নেই এটা। ডায়ালেটেড সিবিডি স্যার। হ্যাঁ, আনইউজুয়ালি ডাইলেটেড সিবিডি থাকলেও তার কোলিসিস্টেটি ওপেন কোলিসিস্টেটি করতে গেছে, তখন আমরা বেশি ডাইলেটেড থাকলে সেটা একটা ইন্ডিকেশন। আর কি ইন্ডিকেশন? এমপি যদি বেশি থাকে উইদাউট জন্ডিস, অ্যালকালিন ফসফেটেস। রোগী যদি আগে অ্যালকালিন ফসফেটেস বেশি হলে অবস্থা কিছু হিস্ট্রি আছে। হ্যাঁ, বারে বারে তার হয়েছে, আমি খুলে দেখলাম যে পাথর নাই, তবু আমি এটা এক্সপ্লোর করি, দেখা গেল এমন পাথর আছে যে আমি এটা হাতে ফিল করি নাই, পাথরে ডায়াগনোসিস মিস করে গেছে। আর কি হতে পারে, যখন আমরা ওপেন কোলিসিস্টেক্টমি করি তখন মাল্টিপল, ইনজুরি হয়। না ইনজুরিটা পরে আসি, মাল্টিপল স্টোন আছে গল ব্লাডারে, আমি গল ব্লাডার ধরে টানাটানি করেছি, পাথর স্লিপ করে গেল, আগে ছিল না। আমি এই জন্য আমরা বলি এটা গোল্ডেন রুল, সেটা হলো তুমি কম কোলিসিস্টেক্টমি করার পরে এবং আগে ইউ হ্যাভ টু পালপেট দি কমন বাইল ডাক্ট, পাথর আছে কি নাই। পরে দেখা গেল গল ব্লাডার ফালানোর পরে দেখলাম যে পাথর পাওয়া যায়, তাহলে এই পাথরটা কোথায় থেকে গেল? আমি যখন গল ব্লাডার হ্যান্ডেল করছি তখন এটা নেমে গেছে, তাইলে সেটার কারণে কিন্তু আমাদের এক্সপ্লোর করব। অনেক সময় তোমার এখন নাই, আগে রাউন্ড ওয়ান ছিল, রাউন্ড ওয়ানের নাম শুনছো? জি স্যার। অ্যাসকারিয়াসিস লুব্রিকয়েডস। এই ভদ্রলোকেরও কমন বাইল একটা ঢুকে পড়ে, রুগী আসে পেটে ব্যথা, কলেনজাইটিস, অবস্ট্রাকটিভ জন্ডিস দেয়া আছে, সেই ক্ষেত্রে আমরা ওপেন করি। তাহলে স্টোন থাকলে করব, আনইউজুয়াল ডায়ালিটেড থাকলে করব, তারপরে রাউন্ড রাম থাকলে করব। আগে অ্যালকালিন ফসফেটের বেশি আছে, রিকারেন্ট জন্ডিসের হিস্ট্রি আছে, পাথর নাই, তবু আমরা এক্সপ্লোর করে দেখবো আছে কিনা। তুমি এমনিতে নাই, কিন্তু দেখবা যে এক্সপ্লোর করে ইরিগেশন দিলে পাথর বেরিয়ে দিচ্ছে। ঠিক আছে, এগুলো কমন যে আমরা করি। আর একটা যেটা বলছিলাম, অ্যাক্সিডেন্টালি যদি অপারেশন সময় কমন বাইলে ইনজুরি হয়ে যায়, সেটা তো আর এক্সপ্লোরেশন না, সেটা হলো ইনজুরি রিপেয়ার করতে হলে আমাকে টিউব দিয়ে রিপেয়ার করতে মাইন্ড ইট। এটা কিন্তু আমরা এক্সপ্লোর করতে যাইনি, অ্যাক্সিডেন্টালি আমার বাইল ডাক্ট ইনজুরি হয়ে গেছে, যেখানে রাইট ডাক্ট হোক লেফট ডাক্ট হোক যে কোনো ডাক্তারই হোক, আমাকে সেখানে রিপেয়ার করতে হবে। আর ইজি
বাইল আসার জন্য আমরা টি টিউব দিয়ে আসি, যেন ওই যে রিপেয়ার জায়গাটা যেন ইজিলি ফিল্ড হয়ে যায় বা হিলিং হয়ে যায়। এই জন্য এটা কিন্তু আমরা এক্সপ্লোর করার উদ্দেশ্যে যাই না, ঠিক আছে? এখন এই স্টোন কিন্তু অনেক সময় টি টিউব কলেজ যেগুলো তোমাদেরকে দেওয়া হয়, হসপিতে দেওয়া হয়, এরকম একটা ছবি দিয়ে দেখলে বলবা কি এটা কি ডায়াগনোসিস কি জিনিস, টি টিউব কলেঞ্জিও, পোস্ট অপারেটিভ টি টিউব কলেঞ্জিওগ্রাম। টি টিউব থাকলেই পোস্ট অপারেটিভ বলবা। হ্যাঁ, তারপরে কি আছে, দেয়ার ইজ এ নেগেটিভ রাউন্ডেড নেগেটিভ শেয়ার অফ দ্য ডিসচার্জ পার্ট অফ দি কমন বাইল ডাক্ট। তাহলে ডায়াগনোসিস কি? ইউর ডায়াগনোসিস ইজ স্টোন, লেফট আউট স্টোন অর রেসিডুয়াল লেফট আউট স্টোন আমরা বলি। হ্যাঁ, এই স্টোন থাকলে কি হবে, ট্রায়ালে আমার কি হবে, ব্যথা হবে, চিল হবে, রাইগর হবে, অনেকে লাগে জন্ডিস হবে। নো, এই রুগীটা আগে জন্ডিস আমার ছিল, জন্ডিস সারতে কিন্তু অনেকদিন সময় লাগে, 2-4 দিনে জন্ডিস এখানে বোঝা যাবে না। তোমার একটাই আছে যে ব্যথা হবে, জ্বর হবে, আর এখানে বাইল লিক করবে, ঠিক আছে? এরপরে আমরা এটা থাকলে কি করব, আমরা ট্রায়াল দিয়েছি, 10 দিন পরে খুলেছি, আমরা এইভাবে যদি পাওয়াই যায় তাহলে আমরা এই পদ্ধতিতে বের করতে পারি। পদ্ধতিগুলো মনে রাখবা। টি টিউব কলেঞ্জিওগ্রাম, টি টিউব কলেঞ্জিওগ্রাম পার অপারেটিভ হয়, পোস্ট অপারেটিভ হয়। আমরা মেনলি পোস্ট অপারেটিভ করি। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো এই এটা সম্পর্কে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো। স্যার আমরা তো এখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে স্যার হচ্ছে ল্যাপারোস্কোপিক স্যার কোলেসিস্টেক্টমি করি স্যার, Yes. ওপেনটা স্যার বেশি একটা করি না। করি না। সেই ক্ষেত্রে স্যার এই যে আমরা যে সিবি কমন বাইল ডাক্ট স্যার পালপেটের যে ব্যাপারটা স্যার, সেটা আমরা ল্যাপারোস্কোপিক্যালি স্যার কিভাবে অ্যাসেস করব? আমরা ল্যাপারোস্কোপি আমি করব না, আমি আগে অ্যাসেস করব। আমি ল্যাপারোস্কোপি করার আগে দেখবো আমার রোগী জন্ডিস আছে কিনা, ঠিক আছে? Yes, sir. জন্ডিস থাকে, আর যদি আলট্রাসাউন্ড বলে কমন বাইল একটা পাথর আছে, তাহলে কিন্তু আমি আর ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি করলাম আর হবে না। I shall have to remove that stone. তাহলে বিফোর ডুইং ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি তোমার আগে এটা ডায়াগনোসিস করতে হবে। যদি জন্ডিস থাকে, অ্যালকাইল হাই থাকে, লিভার ভাঙে অল্টার থাকে, আর যদি একটা এরকম স্টোনের কথাই বলে, যদি ডাউটও করে যে দেয়ার ইজ স্টোন, তাহলে আমরা কি করব, ইউ হ্যাভ টু হ্যান্ডেল দি স্টোন ফার্স্ট। ক্লিয়ার? ইউ হ্যাভ টু রিমুভ দি স্টোন ফার্স্ট, অথবা সাইমালটেনিয়াসলি করতে পারো। ইআরসিপি করে পাথর সরাই দিবে, আর আমি ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি করে দেব। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন ল্যাপারোস্কোপির মাধ্যমে কিন্তু কোলিডিগুলি রিমুভ করা যায়, এটা মনে রাখতে হবে। এখন কিন্তু অনেক অ্যাডভান্স, পাথর আছে কিছু অসুবিধা নেই, একটাই পাথর আছে, মাল্টিপল থাকলে হবে না। একটাই পাথর আছে, আমি এটারে কোলিসিস্টেক্টমি ল্যাব কল করব, এটারে কোলিডিক্টমি করে আমি টি টিউব পর্যন্ত দিয়ে আসতে পারি। এখন সো অ্যাডভান্স, টিউবতে বেরোয়নি। বুঝতে পারছো? তাইলে আমাদেরকে কোলিসিস্টেক্টমি করা কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে ল্যাপারোস্কোপিক, সেটার মধ্যে একটা হলো জন্ডিস, 2 নম্বর হলো স্টোন, 3 নম্বর হলো যদি কোনো ডিস্টাল স্ট্রিকচার থাকে, স্ট্রিকচার থাকে না অনেক সময়, যার জন্য জন্ডিস হয়। ইন দ্যাট কেস ইউ হ্যাভ নো রাইট টু ডু ফর ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। তোমার রোগী রাইট ডাক্টে পাথর আছে, লেফট ডাক্টে পাথর আছে, সেটা কিন্তু আমরা কোনো সময় ল্যাব কল করতে যাব না, ঠিক আছে? ল্যাব কল আমরা কাকে করি, যেটা আনকমপ্লিকেটেড কোলিলিথিয়াসিস সেটা করি। ইভেন যদি লাম্প থাকে তা আমরা করি না, লাম্প থাকলে কন্ট্রাইন্ডিকেটেড করা যাবে না। গলব্লাডার খুব ফাইব্রোস্ট হয়ে গেছে, স্টাক আপ হয়ে আছে, সেটা আমরা করতে যাব না। এগুলো করতে গেলে দেয়ার ইজ চান্স অফ ইনজুরি টু দি রাইট ডাক্ট, লেফট ডাক্ট, অথবা তোমার কমন বাইল ডাক্ট। এই ইনজুরি আমি কেন করব, ভাস্কুলার ইনজুরি হতে পারে। এজন্য আমরা আগে প্রি অপারেটিভ অ্যাসেস করি যে whether it is fit for ল্যাপারোস্কোপিক or not। আমরা অনেক সময় আরেকটা কাজ করি যে একটা স্টোন আছে, এখন দেখি যেখানে মাল্টিপল স্টোন, আরো পরে দেখলাম যে টি টিউব কলেজে আরো জায়গায় অনেক স্টোন আছে, সেই সব ক্ষেত্রে ইআরসিবি সব ফেল করলে আমরা ডাইরেক্টলি একটা কাজ করে আসি, সেটা হলো ডাইলেটেড কমন বাইল ডাক্ট আছে, এটার সাথে আমি পরে 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস পরে সুইটেবল টাইমে আমি এটাকে একটা বাইপাস করে দিব। কার সাথে বাইপাস করব? কমন বাইল ডাক্টের সাথে ডিউডোনামে করতে পারি, কমন বাইল জেজুনামে করতে পারি। তাতে কি হবে, আমার বাইল আমি কি চাই, আই ওয়ান্ট যে বাইল শুড বি গো টু দি আপার ইন্টেস্টাইন। এখন জেজুনামে যে বাইল যাতে আমার অসুবিধা নেই, এই জন্য মাল্টি অনেক সময় আমরা
প্রথম অবস্থায় কলিডগুলি তুমি করার সময় যদি দেখি যে মাল্টিপল স্টোন আছে, রাইট ডাক লেফট ডাক পাথরে ভর্তি, সেখানে আমরা শুধু কলিডগুলি করি না, বলতে এটা গো ফর এ বাইপাস সার্জারি। কমন বাইল তখন আরো ইজি থাকে। কমন বাইল একটা ডিজিটালি বা ইনসিশন দিয়ে আমি ডিউডেনের সাথে অ্যানাস্টোসিস করতে পারি, ককারাইজেন করে ডিউডেনের অ্যানাস্টোসিস অথবা যেজনের সাথে কলিডিকো যেজনের করে দিলাম। এগুলো হলো তোমাদের জন্য, এগুলো জানার দরকার নেই। তোমাদের হঠাৎ ইন্ডিকেশনে কমন বাইল ডাক রেসিডুয়াল স্টোন কি করে বের করতে হয়। এখন একটা জিনিস মনে রাখবা, এমআরসিপি একটা ইনভেস্টিগেশন আছে, এমআরসিপি। এখন আমরা বিলিয়ারি সার্জারি করার আগে যদি জন্ডিস থাকে, রিকারেন্ট জন্ডিস ও অ্যালকালিন হাই থাকে, সেখানে আমরা সিম্পল আল্ট্রাসাউন্ড ডিপেন্ড করি না। আমরা সেখানে করি কি এমআরসিপি করে দেখি বিলিয়ারি টিরি নরমাল আছে কিনা, তার কোনো অ্যাবনর্মালিটি বা রিস্ট্রিকচার বা কোনো কিছু আছে কিনা। যদি থাকে তাহলে আমরা কিন্তু ল্যাপারোস্কোপিতে যাই না, সেখানে আমরা ওপেন করি। আর কোনো প্রশ্ন? বলো। প্রশ্ন আছে কোনো? অন্য টপিক যেটা বলেছি, আরো দুইটা তিনটা বলেছি, ওগুলোর মধ্যে কোনো যদি তোমাদের কোশ্চেন থাকে। কোশ্চেন নাই? স্যার হ্যাঁ, স্যার যখন মানে টি টিউব তো স্যার পুল বাই ট্রাকশন না স্যার, তো যখন এটা ট্রাকশন দিয়ে পুল করি এখান থেকে বাইল লিক হবে না স্যার? মানে এটা তো Yes. 2-3 দিন পরে ক্লোজ হবে স্যার। ইউ আর কারেক্ট। যখনই আমি এটা পুল করব, ডিস্টাইলে অবস্ট্রাকশন নাই, তাহলে লিক খুব কম করবে। কিছু লিক করলে আমরা রুগীটা কি করব, যেখানে আমার পোর্ট আছে স্কিনে, যেটা একটা ওপেনিং আছে না বাইর করার পরে, ওখানটা দিয়ে কিছু আসবে, আমি একটা ড্রেসিং দিয়ে রাখবো, তাহলে ডান দিকে আমি কাট করিয়ে রাখবো, কিছু থাকলে যেন বেরিয়ে যায়। ভাই এটা খাওয়া শুরু ঠিক আছে, বেরিয়ে যাবে, তুমি সাথে সাথে ছেড়ে দিবা না, অবজার্ভ করো 2-1 দিন, তারপর আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এই ট্র্যাক কিন্তু বন্ধ হয়ে যায়, ইটস নট ইনফেক্টেড ট্র্যাক। এটা চারিদিক থেকে আইসা বন্ধ করে দিবে। যদি দেখা যায় তুমি খুললা, তারপরের দিনে আর বাইরে আসে না, লিক করে না, বাস আমি খুলে দিব, ড্রেসিং দিয়ে আমি তাকে রুগী ছেড়ে দিব। কিছু লিক করতে পারে, এই জন্য সবসময় রুগীকে এটা খুলে তোমাকে অবজার্ভ করতে হবে, বাইরে লিক করে। হ্যাঁ, ইয়েস, লিক করে। আমি তাকে ট্রায়াল দিয়েছি যে তার কোন রকম কিছু নাই, টিউব কলেজ ডিজিটালি কিছু না থাকলে ইট উইল ক্লোজ ভেরি র্যাপিডলি। প্রথম হিলিং হবে কোথায়, কমন বাইল ডাক্টের যে ওপেনিংটা আছে ওইটা হিলিং হয়ে যায়, আর বাইল ডাক্টের সার্কুলেশন খুব বেশি। হ্যাঁ, ওটা ইজিলি বন্ধ হয়ে যাবে, তারপর তোমার ট্যাগ বন্ধ হয়ে যাবে। এটার জন্য কোনো ভয়ের কিছু নাই, প্রোভাইডেড তোমার ডিজিটালি কোনো অবস্ট্রাকশন নেই। এই জন্যই তো টিউব কলেঞ্জিওগ্রাম করা, তা না হলে টেনে বের করে দিলে ফিরছিল হয়েই থাকে। বিভিন্ন ইয়ে আছে না, বললাম তো, হয়ে থাকলে ভয়ের কিছু নাই, বেশি উঠটা একটা আছে বেরিয়ে যাবে। এই যে এগুলা। আর কোনো প্রশ্ন? সীমন্ত খুব কার্যকরী। এটা তো আমি আগে শুনছি। তেতুল বিষয় বলো। এই অ্যালকোসি এটা খুবই কাজে, এটা যদি ঠিক আছে, প্রশ্ন তাহলে আমি আই উইল এন্ড হিয়ার। ঘুরা করে বাসা তোমরা পড়াশোনা করবে, গেট রেডি ফর এক্সামিনেশন। হয়তো গভর্নমেন্ট কি ডিসিশন নেবে জানি না, ডিসিশন নেওয়ার সাথে সাথে আইসা তোমরা হ্যাঁ এক্সাম সোটাবা পরীক্ষা দিবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর টুডে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম